সুজাতা বুঝতে পারছে মলয়ের স্মৃতি ঝাপসা হয়ে আসছে ছেলের কাছে। মনে পড়ছে 4 বছর আগের কথা। ছেলের বিয়ের সব দায়িত্ব নিজের হাতেই নিয়েছিল মলয়। একমাত্র ছেলের বিয়ে বলে কথা। সুজাতা মলয়কে বলেছিল, এতদিনে তোমার মনের ইচ্ছেটা পূরণ হবে। মলয় বলতো, বাড়িতে একটা মেয়ে না থাকলে ঘর মানায়। খুব শখ ছিল একটা মেয়ের। মানুষ পরিকল্পনা করে বটে, কিন্তু সবকিছুই চলে ওপরওয়ালার নিয়মে। তা না হলে ছেলের বিয়ের দিনেই এমন অঘটন ঘটে। ছেলের বিয়েতে পড়বে বলে চিতপুর থেকে মলয় কিনে এনেছিল তসরের ওপর কাজ করা পাঞ্জাবি। সুজাতা রসিকতা করে বলেছিল, বুড়ো বয়সে যত ঢং। মলয় হেসে ফেলেছিল সুজাতার কথা শুনে। বলেছিল, সুজি, ওই পাঞ্জাবিটা পরলে বয়স 20 বছর কমে যাবে। মলয় সুজাতাকে সুজি বলে ডাকত। সুজাতা বলতো, এত ভালো নামটাকে বিচ্ছিরি করে তুমিই ডাকো। ছেলের বিয়ের পর তুমি আর ওই নামে আমাকে ডাকবে না। বেশ বাবা, বেশ, ওই নামে আর ডাকবো না। মলয় যে সত্যিই আর ওই নামে কখনোই ডাকবে না, সুজাতা আদৌ বুঝতে পারেনি সেদিন। আবিরের বিয়ের দিন সন্ধেবেলা সুজাতা আবিরকে বরণ করছিল। আবির বিয়ে করতে যাবে। মলয় সুজাতাকে তাড়া দিচ্ছিল, আরে গিন্নি, তাড়াতাড়ি বরণ করে ছাড়ো, ওদিকে 8:30টায় লগ্ন, তাড়াতাড়ি পৌঁছতে হবে। বরণ পর্ব সেরে মলয় বর আর বরযাত্রী নিয়ে বেরিয়ে গেল। কে জানতো জীবিত মানুষটা বাড়ি ফিরবে মৃত মানুষ হয়ে। বিয়ের পর্ব চলছে, কত লোকজন, তারই মাঝখানে শুরু হয় মলয়ের বুকে ব্যথা। মলয় বলেছিল, ও সামান্য ব্যাপার, প্রায়ই হয়, ওই গ্যাস থেকে। বেশিক্ষণ টাইমও দেয়নি। বুকে ব্যথাটা বেশি হতেই সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলে ম্যাসিভ অ্যাটাক। সব শেষ হয়ে যায়। সুজাতার জীবনে নেমে আসে এক কালো অন্ধকার। ছেলেটার বিয়ের দিনেই ঘটে গেল এক অঘটন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের মুখে তখন একটাই কথা, মেয়েটাই অপয়া। তা না হলে এমন ঘটনা ঘটবে কেন? সেদিনের বাড়ির পরিবেশটা খুব ভয়ঙ্কর ছিল নন্দিনীর কাছে। অনেকেই যখন দোষ দিচ্ছিল, তখন শোক সামলে সুজাতা প্রতিবাদ করেছিল বটে। সুজাতা চিৎকার করে বলছিল, কারো জন্য কারো কিছু হয় না, নিয়তির হাতে বাঁধা আমরা। নতুন বউকে কেউ দোষ দিও না, আমার কপালের দোষ। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। নন্দিনীকে আত্মীয় স্বজনের রোষের হাত থেকে বাঁচিয়েছিল সুজাতা। সমাজে এখনো যা কিছু খারাপ ঘটে তার দায় এসে পড়ে একটা মেয়ের ওপরেই, তার দোষ থাকুক বা না থাকুক। নন্দিনীর শ্বশুরবাড়িতে আগমনটা সুখকর হয়নি। নতুন বউকে বরণ করার জন্য মলয়ের কিনে দেওয়া লালপাড় গরদের বেনারসিটা পরা হয়ে ওঠেনি সুজাতার। শাড়িটা হাতে দিয়ে মলয় বলেছিল, তোমাকে এই শাড়িটা পরে একদম গিন্নিমা লাগবে। মলয়ের কথা মিথ্যে হয়ে যায় সুজাতার কাছে। সেসব কথা কত জীবন্ত আজ। অথচ ছেলে বউ সব কিছু ভুলে ওই দিনেই অ্যানিভার্সারি পালন করবে। ভাবলেই যেন কেমন লাগে সুজাতার। রাত্রে মলয় এসেছিল সুজাতার ঘরে। সুজাতাকে দেখেই বলতে শুরু করলো, চেহারার কি হাল করেছ? টাইমে খাওয়া দাওয়া করো না, নিয়মিত ওষুধ না খেলে কতদিন চলবে বলো তো? আমার প্রতি অভিমান করে থেকো না। আমার জন্যই তো আবির আর বৌমার বৌভাতের অনুষ্ঠানটা হলো না। কত স্বাদ ছিল জানো, কত আনন্দ করব। আমার বন্ধুদের বলেছিলাম ছেলের বিয়েতে কবজি ডুবিয়ে খাওয়াবো। সব অপূর্ণ রয়ে গেল। সুজি, তুমি আমার একটা কথা রাখবে? ওদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানটা তুমি নিজে হাতে দায়িত্ব নিয়ে করাবে। তুমি পারবে তো? কি হলো, করবে না? বলো, করবে তো? সুজাতা চিৎকার করে বলে ওঠে, আমি করব, আমি করব।
সুজাতার চিৎকার শুনে পাশের ঘর থেকে আবির ছুটে আসে, সঙ্গে নন্দিনীও। কি হয়েছে মা, ভয় পেয়েছো? জল খাবে? সুজাতা জলের বোতলটা থেকে একটু জল গলায় দিয়ে গলাটা ভেজায়। তারপর বলে, কিছু হয়নি, স্বপ্ন দেখছিলাম। আজ আবির ও নন্দিনীর চতুর্থ বিবাহবার্ষিকী। আবির অফিস ছুটি নিয়েছে আজ, ছোট করেই একটা অনুষ্ঠান হচ্ছে। নন্দিনীর বাবা মাও এসেছে বাড়িতে, আনন্দীও এসেছে। আনন্দী নন্দিনীর খুব কাছের বন্ধু। অসীম আর অপরেশকে নিমন্ত্রণ করেছে সুজাতা। এই দুজন মলয়ের অভিন্ন হৃদয় বন্ধু। আবিরের দুজন বন্ধুও আজ আসবে। তুমি সেজে রেডি থেকো। নন্দিনীকে কথাটা বলে আবির স্কুটিটা নিয়ে বেরিয়ে যায় কেকটা আনতে। কেকটা অর্ডার দেওয়া আছে আবিরের অফিসের কাছাকাছি একটা দোকানে। আবির বের হওয়ার আগে সুজাতা অবশ্য বলেছিল, বাড়ির কাছাকাছি এত দোকান থাকতে 10 কিলোমিটার দূরে কেকের অর্ডার দিয়েছিস? আরে ওটা অর্ঘ্যর বন্ধুর দোকান, অর্ঘ্যই বলল ওখান থেকে নিতে। তাছাড়া অর্ঘ্যও তো আসবে আজ, স্কুটিটা নিয়েই তো যাচ্ছি, ওই জন্যই। আমি চালিয়ে নিয়ে আসবো, অর্ঘ্য কেকটা ধরে নিয়ে স্কুটির পিছনে বসবে। অনেকদিন পর সুজাতাও যেন একটু খুশি খুশি। সুজাতাই নিজে হাতে সব রান্না করেছে। 5 বছর আগে পুজোতে মলয়ের দেওয়া পিওর সিল্কটাই পরেছে সুজাতা। কালো রঙের সাউথ ইন্ডিয়ান সিল্কটা পরেছে নন্দিনী, খোপায় জুঁই ফুলের মালা। নন্দিনীকে খুব সুন্দর লাগছেও। নন্দিনীর মা নন্দিনীকে দেখেই বলে উঠল, এত শাড়ি থাকতে কালো রঙের শাড়িটা পরা ঠিক হয়নি, কালো রঙটা আমার ঠিক পছন্দ নয়। এদিকে মলয়ের 2 বন্ধুও চলে এসেছে বাড়িতে। অনেক দিন পর একসঙ্গে এতজন লোক বাড়িতে। সুজাতা তাই ভাবছে, কে বলবে মলয় নেই বাড়িতে। 2 বন্ধুর সাথে পাশের ঘরে গল্পের আসর জমিয়েছে যেন। এদিকে 8টা বাজতে যায়। আবির কেক নিয়ে তখনও ফেরেনি। বেরিয়েছে তো সেই সন্ধে 6টায়, খুব বেশি হলে 7:30টার মধ্যেই ফিরে আসা উচিত। সেই জায়গায় ঘড়ির কাঁটা 8টা পেরিয়ে গেছে। নন্দিনী চিন্তা করতে করতে আবিরকে কল করে। আবিরের মোবাইল তো ড্রেসিং টেবিলের ওপর পড়ে আছে। তাড়াহুড়োতে মোবাইলটাই ফেলে গেছে আবির। উপায় না দেখে অর্ঘ্যকে কল করতে যাবে নন্দিনী, কারণ কেকটা নিয়ে ওরই আবিরের সাথে আসার কথা। সঙ্গে সঙ্গে অর্ঘ্যর ফোন আবিরের মোবাইলে। অর্ঘ্য জিজ্ঞেস করে, আবির কি বাড়ি থেকে বের হয়নি? আমি তো কেক নিয়ে 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি। এমন কথা শুনে নন্দিনী বলে, ও তো 6টার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। সে কি, ও তো এখানে আসেনি? তাহলে কোথায় গেল? পাশেই ছিল সুজাতা। নন্দিনীর চোখে মুখে ভয়ের ছায়া তখন। সুজাতা জিজ্ঞেস করলে নন্দিনী বলে, ওর বন্ধু দাঁড়িয়ে আছে, অথচ ও এখনো পৌঁছায়নি ওখানে। পৌঁছায়নি? এ কেমন কথা? ঘড়ির কাঁটা তখন 8:30টার ঘর পেরিয়ে 9টার ঘরে ঢুকবে। এদিকে নন্দিনীর মনে অস্থিরতার ছাপ। কোনোভাবেই আবিরের সাথে যোগাযোগ করার উপায় নেই। বাড়িতে যে কয়জন গেস্ট আছে তারাও বাড়ি যাবার জন্য উদগ্রীব। নন্দিনীর মা বলে, আমি ওদিকটা দেখে নিচ্ছি, ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তুই এদিকটা দেখ। আবিরের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। নন্দিনী আর সুজাতা দুজনেই একে ওকে কল করতে থাকে। ওদিকে অর্ঘ্য বলল, আমি খোঁজ নিয়ে দেখছি। ঘড়ির কাঁটা থেমে থাকছে না আর। 10টার পর 10:30 হয়। কেউ বলতে পারছে না আবির কোথায়। নন্দিনীর সুন্দর করে সেজে ওঠা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে। তাহলে কি কোনো অঘটন ঘটল? সন্ধ্যের পর থেকে মনটা বড় গাইছিল নন্দিনীর। সিঁদুর কৌটোটা হাত থেকে মেঝেয় পড়ে যেতে বুকটা ধড়াস করে উঠেছিল নন্দিনীর। নন্দিনী ভেবে কুল কিনারা পাচ্ছে না। নন্দিনী ভাবতে থাকে, মা হয়তো ঠিক কথাই বলেছিল, কালো রঙের শাড়িটাই কি? সেসব ভাবতে গিয়ে নন্দিনী যেন সব শক্তি হারিয়ে ফেলেছে। সুজাতাকে বলে, আমার ভীষণ ভয় করছে মা। সুজাতাও বলে, মনকে শক্ত করো,
ঈশ্বরকে ডাকো। ঘড়িতে তখন 11টা। অর্ঘ্যর ফোন আসে আবিরের ফোনে। মোবাইল রিং হতেই নন্দিনী ছুটে যায়। নন্দিনীর বাবা ততক্ষণে রিসিভ করে বলে, আমি নন্দিনীর বাবা। ওপাশ থেকে অর্ঘ্য ফোনে বলে, বাগুইয়াটির কাছে আবিরের স্কুটিটা পাওয়া গেছে। সন্ধে 7টা নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গুরুতর। শুনছি তো একটা 27-28 বছরের ছেলে আশঙ্কাজনক অবস্থায় পিজি হসপিটালে নিয়ে গেছে। পুলিশের থেকেই খবরটা জাস্ট পেয়েছি। স্কুটিটা এখনো একটা চায়ের স্টলের পাশে রাখা আছে। পারলে আপনিও চলে আসুন পিজি হসপিটালে, আমিও ওখানে যাচ্ছি। এমন খবর শুনে নন্দিনীর বাবা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। নন্দিনী হাউ মাউ করে কেঁদে ওঠে। নন্দিনী কাঁদতে কাঁদতে বলে, এমন দিন তো দেখতে চাইনি আমি। চাই না এমন অ্যানিভার্সারি। আবিরকে এখনই নিয়ে এসে দাও। সুজাতাও যেন নিশ্চুপ হয়ে গেছে। কি বা বলবে ভেবে পায় না। মনে মনে নিজেকে দোষ দিতে থাকে মলয়কেও। মলয় কি এমনটাই চেয়েছিল? এই নাকি সে বৌমাকে মেয়ের মতো ভালোবাসে? মেয়েটার জীবন থেকে আলোটা কেড়ে নিতে পারলো মলয়? মলয় কি এতটাই খারাপ? সুজাতা নন্দিনীর কাছে গিয়ে বসে। পাশে আছে নন্দিনীর মা। নন্দিনীকে কাছে টেনে নেয় সুজাতা। বুকে জড়িয়ে ধরে সুজাতা বলে, আমি ভুল ছিলাম। হয়তো তোকে সেভাবে ভালোবাসতে পারিনি, কিন্তু বিশ্বাস কর মা, তোকে যে ভালোবাসি খুব, সেটা প্রকাশ করতেই পারিনি কখনো। পৃথিবীতে এত অঘটন ঘটে, কেউ কারো জন্য দায়ী নয়। কপাল ছাড়া পথ নেই রে। তারপর মলয়ের ছবিটার দিকে চোখ চলে যায় সুজাতার। রজনীগন্ধার টাটকা মালাটা গলায় পরে মলয় যেন হাসছে আর বলছে, সুজাতা, দুঃখের রাত বেশিক্ষণ থাকে না, তবে জীবনে কষ্ট আসে। ভেঙে পড়ো না, সব কিছু বিধির বিধান। বড় গাছটা ভেঙে পড়লে সেটা গাছটার ওপরে এসেই পড়ে। তোমাকে শক্ত হতে হবে। কত কাজ অপূর্ণ অবস্থায় ফেলে এসেছি, তোমাকে শক্ত হাতে ধরতে হবে। নন্দিনী তো অনেক ছোট, ওর জীবনে ভালোবাসার প্রয়োজন আছে। আজ এমন পরিস্থিতি তৈরি না হলে তুমিও বুঝতে পারতে না মেয়েটাকে তুমি কত ভালোবাসো। এই পৃথিবীর আপনজন যারা, তারা কেউ হারায় না, সবাই আছে। তোমাদের সবার সাথেই আমিও আছি। রাত 2টো। একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আবিরের মোবাইলে রিং হচ্ছে। এত রাতে কার ফোন? নন্দিনী ফোন রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে একটা চেনা কণ্ঠ। আমি আবির বলছি। আই এম সো সরি নন্দিনী, আমাকে ক্ষমা করো। ফোনটা করতে অনেক লেট হয়ে গেল। ঠিক সময়ে ওকে নিয়ে হসপিটালে পৌঁছাতে না পারলে ওকে হয়তো বাঁচাতে পারতাম না। অ্যানিভার্সারির কথা মনে ছিল, কিন্তু নিজের কর্তব্য থেকে সরে আসতেও পারিনি। তোমার মতোই আর একজন, ধরে নাও ও তোমারই বোন। এই 7 মাস হলো ওদের বিয়ে হয়েছে। রিকোয়েস্ট করছিল, দাদা তাড়াতাড়ি একটু হসপিটালে নিয়ে চলো, আমার স্বামীকে বাঁচাও। হয়তো না করলেও পারতাম। একটা অ্যানিভার্সারির আনন্দে আমরা হয়তো মশগুল থাকতাম। অন্যদিকে তখন বিসর্জনের বাজনা বাজত। মেয়েটা জীবনের রংটাই হারিয়ে ফেলত। আমাদের আনন্দের কিছুটা মুহূর্ত হয়তো হারালাম ঠিকই, জীবনের অনেকটা আনন্দ সঞ্চয় করেও তো নিলাম। অনেকটা আনন্দ করব আগামী বছরে, কথা দিলাম নন্দিনী। চিন্তা করো না, আমি ঠিক আছি, সকালেই ফিরছি। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।